নমস্কার বন্ধুরা বন্ধুরা দ্বিতীয় দফার ভোট পর্ব চলছে আর এই ভোটের মধ্যেই খবর আসছে যে ভোট শেষ হওয়ার পরেই একটা বড় পরিবর্তন দেশের বুকে হতে চলেছে। সেটা হলো অয়েল প্রাইস বাড়তে চলেছে, তেলের দামে আকাশ ছোঁয়া দাম আসতে চলেছে। ডিটেলসে দেখবো যে কেন আমি এই কথাটা বলছি যে তেলের দাম বাড়তে চলেছে, এর পেছনে অ্যাকচুয়াল রিজন কি, কি খবর আসছে, সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে ভারত কিভাবে সমস্যায় পড়তে পারে, ভারতের দৈনন্দিন জীবন সাধারণ মানুষের কিভাবে প্রভাবিত হতে পারে, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, নিউজ কি আসছে, নিউজ আসছে যে ওপেক গ্রুপ বেসিক্যালি সেই গ্রুপ যার মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে যারা অয়েলটাকে প্রোডাকশন করে। সেই কান্ট্রিগুলোর মধ্যে মানে সেই দেশগুলোর মধ্যে ইউএই যে দেশটা ছিল সেই দেশটা কিন্তু ওই গ্রুপটা কিন্তু ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ইউএই এবার থেকে এই গ্রুপের মধ্যে থেকে তেলের প্রোডাকশন করবে না। সো এর ফলে বিশ্ব বাজারে তেলের যে দাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। দেখুন বর্তমানে যদি আমরা তেলের প্রেজেন্ট রেট দেখি, এখন যুদ্ধ চলছে, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে সিজ ফায়ার এখন চলছে। তাও কিন্তু যদি আপনি তেলের দাম দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ক্রুড অয়েল যেটা তার প্রাইস কিন্তু $105 থেকে $111 কাছাকাছি কিন্তু চলে গেছে। তার মানে বুঝতেই পারছেন যুদ্ধ শুরুর আগে এই তেলের দাম ছিল কিন্তু $90 কাছাকাছি, সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে $105 থেকে $111 কাছাকাছি। এই তেলের দামটা কে নির্ধারণ করে? এই তেলের দামটা নির্ধারণ করে কিন্তু ওপেক কান্ট্রি। কোন কোন দেশ এই ওপেক কান্ট্রিগুলোর মধ্যে আসে? দেখুন এই যে ওপেক গ্রুপ আছে, এটা হচ্ছে সেই ম্যাপ, যে ম্যাপটা বেসিক্যালি আপনাকে বোঝাবে যে পুরো বিশ্বের মধ্যে কোন কোন দেশ তেল উৎপাদন করছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মিডল ইস্ট সব থেকে বেশি তেল উৎপাদন করে। তারপরে আপনারা যদি দেখেন নাইজের কান্ট্রি রয়েছে তেল উৎপাদন করে, ভেনিজুয়েলা এখানে রয়েছে তেল উৎপাদন করে। এছাড়া আপনি যদি দেখেন ইউএসএর যেটা গালফ অফ মেক্সিকো আছে সেও কিন্তু তেল উৎপাদন করছে। মেইনলি কিন্তু ম্যাক্সিমাম তেল মানে ইন্ডিয়ার যদি দেখেন 80% যে অয়েল ইম্পোর্ট হয় সেটা কিন্তু এই মিডল ইস্ট থেকেই কিন্তু অয়েল ইম্পোর্ট হয়, অর্থাৎ 80% অয়েল কিন্তু এই মিডল ইস্ট থেকেই উৎপাদন হচ্ছে। এবার প্রশ্ন হলো যদি তেলের দাম হঠাৎ করে বেড়ে যায় তাহলে জেনে রাখুন যে অন্যান্য দেশের থেকে সব থেকে বেশি এফেক্টেড হবে এশিয়ান কান্ট্রিগুলো। কোন কোন এশিয়ান কান্ট্রি এফেক্টেড হবে? দেখুন সব থেকে বেশি তেল ইম্পোর্ট করছে কে? চায়না। এই মিডল ইস্ট থেকে সব থেকে বেশি তেল ইম্পোর্ট করে চায়না। তারপরে যদি দেখেন সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, আর থার্ড হচ্ছে যদি দেখেন জাপান। এইখানে সিরিজটা দিয়েছি আমি, চীন সব থেকে বেশি উৎপাদন মানে ইম্পোর্ট করে, তারপরে ভারত, তারপরে জাপান, আর তারপরে দেখুন দক্ষিণ কোরিয়া। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি তেলের দাম বাড়ে অন্য কোনো দেশ যতটা এফেক্টেড হবে তার থেকে বেশি পরিমাণে এফেক্টেড হবে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো, যেগুলো বেসিক্যালি এশিয়ান কান্ট্রি। এবার যদি তেল প্রোডাকশন করছে কোন কোন দেশ, দেখুন সব থেকে বেশি তেল প্রোডাকশন করছে কিন্তু সৌদি আরব। সৌদি আরবকে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি তেল প্রোডাকশন করে। ইরানকে দেখুন সব থেকে বেশি তেল প্রোডাকশন করছে। তো লজিক্যালি আপনি যদি দেখেন এই সমস্ত দেশ থেকে যদি তেল এশিয়ান কান্ট্রিগুলোতে না পৌঁছয় তাহলে কিন্তু তেলের দাম হু হু করে বাড়তে থাকবে। কোন কোন দেশ? ইরান এখন যুদ্ধের মধ্যে রয়েছে, সৌদি আরব দেখতে পাচ্ছেন, ইরাক দেখতে পাচ্ছেন, ইউএই দেখতে পাচ্ছেন, কাতার দেখতে পাচ্ছেন। এই যে পাঁচখানা দেশ আমি আপনাদেরকে দেখালাম, এই পাঁচখানা দেশ থেকে যদি তেল প্রোডাকশন না হয় তাহলে জেনে রাখুন যে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। এবার এই পাঁচখানা দেশ একটা গ্রুপের মধ্যে কিন্তু থাকে, সেই গ্রুপটার নাম হচ্ছে ওপেক গ্রুপ, ঠিক আছে? এবং সেই গ্রুপের মধ্যে সব থেকে দুটো ইম্পর্টেন্ট দেশ রয়েছে, সেই দুটো দেশ হচ্ছে ইউএই এবং সৌদি আরব। জেনে এখন ওই দুটো গ্রুপের মধ্যে ওপেক এবং ওপেক প্লাস যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে এই সৌদি আরব এবং ইউএই হচ্ছে সব থেকে মেজর রোল প্লে করে। তার মানে অর্থাৎ এই দুটো দেশ যদি অয়েল বেশি করে প্রোডাকশন করে তাহলে মনে রাখুন যে অয়েলের প্রাইস ধীরে ধীরে কমতে থাকে, যদি খুব কমভাবে প্রোডাকশন করে তাহলে কিন্তু অয়েলের প্রাইস ধীরে ধীরে বাড়তে থাকে। এখন এই গ্রুপের মধ্যে থেকে ইউএই বলছে যে আমি আর এই গ্রুপের সদস্য হতে চাই না, তাই এখান থেকে বড় সমস্যা তৈরি হয়ে যাবে। এবার প্রশ্ন হলো হঠাৎ করে ইউএই কেন এই ওপেক গ্রুপটা ছাড়তে চাইছে? দেখুন ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট, অর্থাৎ যে যত কান্ট্রি আছে সমস্ত কান্ট্রি
তারা একসঙ্গে মিলে, যারা পেট্রোলটাকে বিক্রি করে, ক্রুড অয়েলটাকে বিক্রি করে, তারা মিলে কিন্তু এই ওপেকটাকে তৈরি করেছে। এখন ইউএইর কোথায় সমস্যা আছে? দেখুন, ইউএই দুটো গ্রুপেরই সদস্য, ওপেক এবং ওপেক প্লাস যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সদস্য। এখন ইউএই বলছে যে আমেরিকা ইরানের যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে স্টেট অফ হরমুজ যে প্রণালী আছে সেটা বন্ধ আছে, তো কখনো কখনো অয়েল প্রাইস আমাকে বাড়াতে হচ্ছে, কখনো কখনো অয়েল প্রাইস আমাকে কমাতে হচ্ছে। কিন্তু এই যে ওপেক গ্রুপ আছে সেটা তাকে করতে দিচ্ছে না, কারণ ওপেকের একটা রুলস আছে যে তারা ডিসাইড করে দেবে যে কোন কান্ট্রি কতটা প্রোডাকশন করবে, সেই অনুযায়ী কিন্তু সেই সমস্ত দেশ প্রোডাকশন করে। এখন ইউএই বলছে আমি ভাই স্বাধীনভাবে তেল উৎপাদন করতে চাই, আমি কারুর আন্ডারে থাকতে চাই না, আমি স্বাধীনভাবে তেল উৎপাদন করতে চাই, কারণ আমার ইকোনমিকে ডেভেলপ করতে গেলে অয়েলটাকে প্রোডাকশন করা খুব ইম্পর্টেন্ট। তো যদি ইউএই এই দুটো গ্রুপ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু তার কাছে কোনো বাধা থাকছে না। তো এর ফলে কি হচ্ছে, ইউএই স্বাধীনভাবে তার নিজের যে তেল সেই তেল কিন্তু উৎপাদন করতে পারবে। এই যে ওপেক গ্রুপ আপনি যদি দেখেন 1960 সাল থেকে তৈরি হয়েছে, এটা এখনের গ্রুপ নয়, 1960 সাল থেকে ওপেক গ্রুপ তৈরি হয়েছে। এর হেডকোয়ার্টার যদি দেখেন এখন কিন্তু ভিয়েনাতে রয়েছে। পরবর্তীকালে রাশিয়া কি করে, তেল উৎপাদন করতে স্টার্ট করে এবং মিডিল ইস্টকে একটা অফার দেয়। কি অফার দেয়? মিডিল ইস্টকে বলে যে আমি ওপেকের সদস্য হতে চাই, ঠিক আছে, কিন্তু অয়েল কন্ট্রোলিং যে পাওয়ারটা সেটা রাশিয়ার কাছে কিছুটা হলেও যাবে। সো যার জন্য 2016 সালে ওপেক প্লাস গ্রুপ তৈরি করা হয়, যার মেন মেম্বার থাকে কিন্তু রাশিয়া। তো এর ফলে রাশিয়ার কাছে কিছুটা হলেও কিন্তু এই অয়েল যে প্রাইস কন্ট্রোল, সেই কন্ট্রোলের পাওয়ারটা কিন্তু চলে যায়। এবার যদি দেখেন তাহলে এই ওপেক প্লাস কান্ট্রি এখন কিন্তু সমস্ত কিছু ডিসিশন নেয় যে অয়েল প্রাইস কতটা হবে, আর সেখানে কিন্তু সব থেকে লিডারশিপ নেয় কে? ভ্লাদিমির পুতিন, অর্থাৎ রাশিয়া কিন্তু সেখানে সব থেকে বেশি মেন রোল প্লে করে। এবার যদি ওপেক প্লাস কান্ট্রি দেখেন, যতগুলো কান্ট্রি আছে সেগুলো কিন্তু বিশ্বের যত তেল প্রোডাকশন হচ্ছে তার 50% তেল উৎপাদন করে এই ওপেক প্লাস কান্ট্রি, এবং তেলের যে মূল্য বিশ্ব বাজারে কত হবে সেটাকেও রেগুলেট করে কিন্তু এই ওপেক প্লাস কান্ট্রি, তার মধ্যে রাশিয়া কিন্তু মেন রয়েছে, এটা মনে রাখবেন। টোটাল 13টা দেশ এই ওপেক প্লাস কান্ট্রির মধ্যে আছে, তার মধ্যে এখন ইউএই বলছে আমি বেরিয়ে যেতে চাই, আমি এর মধ্যে থাকতে চাই না, তাহলে 12টা দেশ হয়ে যাবে। এখন ইউএইর মেন সমস্যাটা কোথায়? ইউএইর মেন সমস্যাটা, ইউএইর রেভিনিউ কিন্তু যথেষ্ট কমেছে। এই যে ইরান ইউএসএ যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কারণে ইউএইর যদি দেখেন যে ক্রুড অয়েল বিক্রি করে যে টাকাটা আসতো সেই টাকাটার পরিমাণ কিন্তু যথেষ্ট কমে গেছে। আর এই পুরো তেলের প্রাইসটাকে কন্ট্রোল করে সৌদি আরব আর রাশিয়া মিলে। তো সৌদি আরব চায় যে ইউএই একটু নিচে থাকুক, কারণ ইউএই যদি প্রচুর ডেভেলপ করে নেয় তাহলে সেটা সৌদি আরবের জন্য যথেষ্ট ভালো হবে না। তাই ইউএই যখন দেখলো যে সৌদি আরব পুরো ব্যাপারটাতে ইনভলভ হচ্ছে এবং অয়েল প্রাইসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তাই জন্য সে কি করলো, ইউএই বললো যে আমি আর এর মধ্যে থাকতে চাই না, আমি বেরিয়ে যেতে চাই। তো সৌদি আরব আর ইউএইর মধ্যে অনেক দিন ধরে কিন্তু এই অয়েল কনফ্লিক্ট কিন্তু চলছে, মানে অনেক দিন ধরে ইউএই বলে আসছে অয়েল প্রাইসটাকে রেগুলেট করতে, তাকে যাতে সঙ্গ নেয়, কিন্তু সেটাতে সৌদি আরব রাজি হয়নি। তো তার জন্য এই কনফ্লিক্টটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে। এছাড়াও আপনি যদি দেখেন জিও পলিটিক্যাল সমস্যাও কিছু চলছে, যেরকম দেখুন হরমুজ প্রণালী এটা বন্ধ হয়ে গেছে, মানে পুরো বিশ্বের 30% অয়েল এই হরমুজ প্রণালী হয়েই যেত, সেটা এখন বন্ধ আছে, প্লাস তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। সো এর ফলে যে অয়েল পলিসি, সেই পলিসিতে কিন্তু ইস্যু আসছে, কারণ কি এখন আর সেরকমভাবে কোনো কান্ট্রি কোঅর্ডিনেটও করছে না। যেরকম দেখুন ওপেক কান্ট্রি তারা চাইছে যে অয়েল প্রাইসটা যাতে কমে যায়, তার জন্য অনেক কান্ট্রিকে বলছে যাতে অয়েল প্রোডাকশন বন্ধ করে রাখে। তো এর ফলে অনেক সমস্যা কিন্তু যতগুলো কান্ট্রি, এই 12টা কান্ট্রি যে রয়েছে সেই 12টা দেশের মধ্যে সমস্যা কিন্তু তৈরি হয়েছে এই হরমুজ প্রণালী যবে থেকে বন্ধ হয়েছে। প্লাস যুদ্ধ এখন এক্ষুনি যে বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, যুদ্ধ অনেক দিন ধরেই চলছে। সো এর ফলে প্রত্যেকটা দেশের ইকোনমি যদি দেখেন অনেকটা কিন্তু ডাউন হয়েছে। সো এক এক করে তাই জন্য দেখবেন একটা একটা কান্ট্রি ওপেক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এর মধ্যে প্রথম কান্ট্রি যেটা অলরেডি বেরিয়ে গেছে, এর আগে অনেক আগেই বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কাতার। কাতার কিন্তু এখন অলরেডি ওপেক থেকে বেরিয়ে গেছে এবং নিজের মতো করে গ্যাস আর তেল প্রোডাকশন করছে। সেই জায়গায় নতুন করে নাম লেখালো কে? ইউএই। এখন সমস্যাটা কি হবে বলুন তো? সমস্যাটা হবে যে যদি ইউএই বেরিয়ে যায়, পরবর্তীকালে বাকি যে কান্ট্রিগুলো আছে তারাও বলবে যে না আমরাও থাকতে চাই না, আমাদেরকেও স্বাধীনভাবে প্রোডাকশন করার সুযোগ করে দিক। এখন ইউএই যদি দেখেন টোটাল যত অয়েল প্রোডাকশন হয় তার যদি দেখেন 20% অয়েল কিন্তু প্রোডাকশন করে শুধুমাত্র ইউএই। এখন ইউএই বেরিয়ে গেলে অবভিয়াসলি তেলের সাপ্লাই কমে যাবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ইউএই কিন্তু 3rd এবং 4th লার্জেস্ট প্রডিউসার, পুরো অয়েল সাপ্লাই 4th লার্জেস্ট প্রডিউসার, কখনো কখনো 3rd হয়ে যায়।
কারণ অয়েল সাপ্লাই টোটাল যদি লিস্ট দেখেন, সৌদি আরব সব থেকে বেশি প্রোডাকশন করে, তারপরে ইরাক প্রোডাকশন করে, তারপরে ইরান, কখনো কখনো ইরান কম প্রোডাকশন করে, সেই জায়গায় কিন্তু ইউএই চান্স পেয়ে যায়। সো পুরো বিশ্ববাজারে যে অয়েলের যে সাপ্লাই হয়, সেই সাপ্লাইতে কিন্তু ইউএইর একটা বড় নাম কিন্তু ছিল। এখন সেই নামটাও কিন্তু অনেকটা সমস্যার মধ্যে চলে এসছে। সো যার কারণে বলা হচ্ছে যে বিশ্ববাজারে অয়েলের যে প্রাইস সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে। এবার ভারতে কি প্রভাব হতে পারে? দেখুন, ভারতে এখন ভোট চলছে। এখন ভোটের মরশুমে অবভিয়াসলি কেন্দ্রীয় সরকার চাইবে না যে অয়েল প্রাইস বাড়ুক, গ্যাসের প্রাইস বাড়ুক, কারণ তাহলে কি হবে, জনগণের ওপরে একটা কিন্তু ইম্প্যাক্ট আসবে। তারা কিন্তু কেন্দ্র সরকারকে ভোট দিতে গিয়ে অনেকটা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে কিন্তু পড়বে, বিরোধীরাও প্রশ্নচিহ্ন তৈরি করবে। সো তাই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দেখেন ভোট ম্যানুপুলেশন যাতে না হয়, তার জন্য কিন্তু অয়েল প্রাইসটাকে এখনো বাড়ায়নি। যদি ভারতের বর্তমান অয়েল রিজার্ভ যদি দেখেন, সেটা কিন্তু 25 দিনের মাত্র অয়েল রিজার্ভ রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন অনেক দিন ধরে যুদ্ধ চলে আসছে, মাত্র 25 দিনের রিজার্ভ রয়েছে। তো এখন যদি দেখেন ভারত কিন্তু অলরেডি অয়েল প্রোডাক্ট মানে ইম্পোর্ট করতে গিয়ে প্রচুর পরিমাণে লস হচ্ছে, তাও কিন্তু অয়েল প্রাইস বাড়ায়নি। কেন না, ভোট চলছে বলে অয়েল প্রাইসটাকে বাড়ায়নি। কিন্তু অবভিয়াসলি যেটা হবে, যতগুলো কান্ট্রি যেহেতু ওপেক থেকে মানছে না, হরমুজ প্রণালী বন্ধ আছে, অয়েল সেইভাবে সাপ্লাই হচ্ছে না, তো যেই ভোটটা শেষ হবে আপনি দেখতে পাবেন যে অয়েল প্রাইস কিন্তু তীব্র গতিতে বাড়বে। রিপোর্ট বলছে যে অলরেডি অয়েল প্রাইস 18 টাকা বেড়ে গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা বাড়াতে চাইছে না ভোট চলছে বলে। কিন্তু যখনই এই ভোটটা শেষ হবে, অর্থাৎ 4 মেতে ভোটের রেজাল্ট বেরোবে, তার পরেই দেখা যাবে যে পুরো ভারতে অয়েল প্রাইস কিন্তু 18 থেকে 20 টাকা করে বেড়ে যাবে। মানে প্রেজেন্টলি যদি দেখেন 105 টাকা পেট্রোল চলছে, তো সেটা প্রায় 120 থেকে 125 টাকার কাছাকাছি চলে যাবে। কারণ ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস যদি দেখেন $115 পার ব্যারেল চলে গেছে, মানে যেটা 90 টাকা পার ব্যারেল ছিল সেটা 115 টাকা পার ব্যারেল চলে গেছে। তো এর ফলে সমস্যা কিন্তু বড়সড় আসতে চলেছে। এরপরে কি হবে, এই যে ওপেক কান্ট্রিগুলোর মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তারা যখন বেরোতে স্টার্ট করবে, তো তারা কারুর আর কোনো বাধ্যবাধকতার মধ্যে থাকবে না। সো তারা নিজেরা নিজেদের মতো করে অয়েলের প্রাইস ডিসাইড করবে। এখন ভারতের কাছে একটা সুযোগ থাকবে কি, তারা দরদাম করে বিভিন্ন কান্ট্রির কাছ থেকে অয়েলটাকে ইম্পোর্ট করতে পারবে। কিন্তু সমস্যাটা কোথায় হবে, সমস্যাটা হবে কম্পিটিটিভ প্রাইস কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ এক কান্ট্রি একটা প্রাইস বলবে, তো অন্য কান্ট্রি অন্য একটা প্রাইস বলবে। এতদিন পর্যন্ত এরা ওপেকের পার্ট ছিল, তো এর ফলে কি হতো, প্রাইসটাকে কন্ট্রোল করা যেত। এখন এরা ওপেকের পার্ট থাকবে না, তো এর ফলে প্রাইসও আর কন্ট্রোল হবে না। সো ইন্ডিয়ার যদি দেখেন অয়েল ইম্পোর্ট 80% আমরা অয়েল ইম্পোর্ট করি, মানে পুরোটাই আমরা কিন্তু বাইরের কান্ট্রির ওপরে ডিপেন্ডেন্ট রয়েছে। সো এর ফলে আমাদেরই সব থেকে বেশি সমস্যা কিন্তু হবে। অন্য কান্ট্রির যদি অয়েলের প্রাইসকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়, তো আমাদেরকে প্রচুর টাকা দিয়ে অয়েলটাকে কিনতে হবে। তো এর ফলে আমাদের দেশে কিন্তু মূল্য বৃদ্ধি আসতে থাকবে। এবার যদি আমদানি দেখি তাহলে আপনি দেখতে পাবেন যে পুরো ভারত যদি দেখেন সব থেকে বেশি অয়েলটাকে ইম্পোর্ট করে রাশিয়া থেকে, তারপরে ইরাক থেকে, তারপরে সৌদি আরব থেকে। তার মানে এই সমস্ত কান্ট্রিও ধীরে 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 অয়েল প্রাইস যদি বাড়ায়, তাহলে কিন্তু আমাদের দেশেও কিন্তু অয়েল প্রাইস বাড়তে থাকবে। এখন ভোট যেহেতু সামনে আছে, তাই পুরো বিষয়টা কিন্তু চেপে রয়েছে কেন্দ্রীয় সরকার। যেই ভোটটা শেষ হবে, ভোটের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, তারপরেই দেখবেন যে কেন্দ্রীয় সরকার অয়েলের প্রাইস কিন্তু বাড়িয়ে দেবে। গ্যাসের প্রাইস যেভাবে বাড়িয়ে দিয়েছে, অয়েল প্রাইস কিন্তু বেড়ে যাবে। সো এখন সব কিছুটাই দাঁড়িয়ে আছে ভোটের জন্য। ভোট শেষ হতে দিন, তারপরে দেখবেন এগুলো সবই কিন্তু আকাশ ছোঁয়া হবে। এখন সমস্যাটা কোথায়, ভারতে কিন্তু বড় সড়ো একটা ইনফ্লেশন আসার চান্স কিন্তু থাকবে। আশা করছি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারলেন, কি হচ্ছে দেশ দুনিয়াতে, ইন্টারন্যাশনালি কি প্রবলেম চলছে, সমস্ত কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনি কমেন্টে জানাবেন যে সত্যি কি অয়েল প্রাইস বাড়তে পারে কিনা, আর আপনার এই বিষয়ে মতামত কি আছে, সব কিছু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।